রাষ্ট্র ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কি করছেন? তার হাতে আমাদের রাষ্ট্র কতটা নিরাপদ, অথবা এই রাষ্ট্রের জনগণ দ্বারা, রাষ্ট্রের মেশিনারির দ্বারা তিনি কতটা নিরাপদ, এই বিষয়গুলো আলোচনা করার সময় এসেছে। এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের সুদীর্ঘকালের একটা স্বপ্ন ছিল। তিনি যে সময়টিতে নোবেল পুরস্কার পেলেন তখন থেকে তাকে নিয়ে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা একেবারে হিমালয়ের চূড়া ছাড়িয়ে গেল। আমরা ভাবতে আরম্ভ করলাম যা কিছু কল্যাণকর সবই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্বারা করা সম্ভব। আমরা আরও ভাবতে শুরু করলাম যে ইউনূস সাহেবের মতো যদি একজন মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসতেন, এ জাতির নেতৃত্ব দিতেন, তাহলে আমাদের যে দুর্ভাগা জাতি, হাজার বছর ধরে আমরা যে অনিশ্চয়তার পথে হাঁটছি, যে ভুল এবং ভ্রান্তির কবলে পড়ে, ঘূর্ণি পাকে পড়ে আমরা শুধু বারবার এই বটমলেস বাস্কেটে পরিণত হচ্ছি। তো ৮৬ বছর বয়স অনেকের জন্য সমস্যা হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কোনো সমস্যা নয়। তিনি যথেষ্ট প্রাণোচ্ছল, যথেষ্ট অ্যাক্টিভ, এবং তার চিন্তা চেতনা, কথাবার্তার মধ্যে কোনো বৈসাদৃশ্য নেই, বার্ধক্যজনিত কোনো বৈসাদৃশ্য আমরা দেখছি না। যেমন এখন সারা দুনিয়াতে একটা ট্রেন্ড হয়ে পড়েছে, বয়স্ক মানুষ, ৭০ ঊর্ধ্ব মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন এবং তারা ভালো করছেন। নরেন্দ্র মোদী, মিস্টার জো বাইডেন, এমনকি যে আনোয়ার ইব্রাহিম, এরা সবাই ৮০ বছর ছুঁই করছে তাদের বয়স। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে বয়স, এটিকে কোনো অবস্থাতেই নেতিবাচক অর্থে বলা যায় না। তো এখন সেই বয়সে তার সারা জীবনের অভিজ্ঞতা নিয়ে, সারা জীবনের নেম ফেম, সুনাম সুখ্যাতি নিয়ে এবং অবিস্মরণীয় জনসমর্থন নিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। এবং এই মুহূর্তে তিনি যে সুযোগটি পেয়েছেন সেটি বঙ্গবন্ধুর জীবনে সেই সুযোগটি হয়েছিল কিনা আমি বলতে পারবো না। ওই সময়টিতে যারা বঙ্গবন্ধুর সমর্থক ছিলেন তারা বলতে পারবেন। কিন্তু এখন বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে ঠিক আগস্ট মাসের পুরোটা সময় সারা বাংলাদেশের আপামর জনসাধারণ, এমনকি যারা আওয়ামী লীগ করতেন, তাদের একটা বিরাট আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু 15ই আগস্টের পর থেকে সেই আশা আকাঙ্ক্ষা ক্রমশ ফিকে তর হতে থাকে এবং ধূসর থেকে ক্রমশ সেটি ধূসরতর হতে থাকে। তাকে নিয়ে আমাদের যে স্বপ্ন, যে কল্পনা, সব কল্পনা এবং স্বপ্ন ধীরে ধীরে মরে যেতে থাকে। মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানাতে পারেন, তার সঙ্গে প্রাণবন্ত তিনি সময় কাটাতে পারেন এবং তার চেহারার মধ্যে যেভাবে উজ্জ্বলতা ফুটে ওঠে, যে স্মার্টনেস আমরা দেখতে পাই, কেন একই ধরনের স্মার্টনেস আমরা মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করার সময় দেখি না? একই রকমের স্মার্টনেস আমরা কেন জামাতের আমিরের সঙ্গে বৈঠকে আমরা দেখতে পাই না? কিংবা তিনি যখন তার উপদেষ্টা মণ্ডলীদের সঙ্গে বৈঠকে বসেন, কেন তার মধ্যে প্রাণবন্ততা থাকে না? কেন তিনি হাসি খুশি থাকেন না? কেন তার কণ্ঠে লালিত্য থাকে না, দৃঢ়তা থাকে না? এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যাকে পুরো জাতিকে হতাশ করেছে। তিনি বঙ্গবন্ধু নিয়ে, ৩২ নম্বর নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল কথা বলেছেন, শেখ হাসিনাকে আনা, বিচার করা, এগুলো নিয়ে যে কথাগুলো বলেছেন, কোনো কথাই রাজনৈতিক হয়নি, আশা জাগা নিয়ে হয়নি, বরং যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে ভয় যাবে আমেরিকার সঙ্গে তার যে সাক্ষাৎকারটি, এটি একেবারে রীতিমতো ফ্লপ করেছে। তিনি সাংবাদিকদের সঙ্গে রেগে গিয়েছিলেন, কাউন্টার প্রশ্ন করেছেন, তার চোখ মুখ সব এলোমেলো হয়ে গিয়েছিল এবং তার ক্রোধ এবং বিরক্তি তিনি কোনো অবস্থাতেই লুকিয়ে রাখতে পারেননি। যারা বিশ্বনায়ক হন রাজনীতির অঙ্গনে, তারা অনেক সময় এরকম বিরূপ পরিস্থিতিতে পড়েন। নেলসন ম্যান্ডেলা যখন দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকাতে এলেন, তখন আমেরিকার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে
সারা দুনিয়া যাদেরকে সন্ত্রাসী মনে করে, যেমন ধরুন কিউবা, যেমন ধরুন ইয়াসির আরাফাত, যেমন ধরুন ইসলামীর অন্য সংগঠনগুলো, লিবিয়ার গাদ্দাফি, এদের সঙ্গে কেন তার এত বন্ধুত্ব? এবং এটার তিনি এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটি বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা মাইলস্টোন হয়ে থাকবে। চমৎকার, অসাধারণ একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে পশ্চিমাদের একটা প্রধান সমস্যা, তারা সবসময় মনে করে যে তাদের বন্ধু আপনার বন্ধু হওয়া উচিত এবং তাদের শত্রু আপনার শত্রু হওয়া উচিত। কিন্তু দক্ষিণ আফ্রিকা বা আমরা এটা মনে করি না। আমরা মনে করি আমাদের সঙ্গে যারা বন্ধুর মতো আচরণ করেছে কেবল তারাই আমাদের বন্ধু, এবং যারা আমাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করেছে তারাই আমাদের শত্রু। আমাদের যখন খুব বিপদ ছিল তখন গাদ্দাফি আমাদেরকে সাহায্য করেছে, ফিদেল ক্যাস্ট্রো আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা কেন তার প্রতি অকৃতজ্ঞ হব? তো এরকম অসাধারণ তার যে বাগ্মিতা, প্রত্যুৎপন্ন মতিত্ব, পুরো যাকার যিনি নিউজ প্রেজেন্টার ছিলেন তাকে ভাবাচাকা খাইয়ে দিয়েছে। একইভাবে মোহাম্মদ আলী কেলে, তারও অসাধারণ কতগুলো টেলিভিশন সাক্ষাৎকার রয়েছে। তো সেই দিক থেকে এই যাবৎকালে উনি যে কয়টি সাক্ষাৎকার দিয়েছেন সেটি এপির সঙ্গে দিয়েছেন, ভয়েস অব আমেরিকার সঙ্গে দিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে দিয়েছেন, প্রায় সব যে সাক্ষাৎকার অরাজনৈতিক এবং তার কোনো বক্তব্য মানুষের মনে আশা জাগায়নি, বরং উল্টো অনেক অনেক বিতর্ক তৈরি করেছে। তো উনি তো বিশ্ব মিডিয়াকে মোকাবেলা করা মানুষ। বিশ্বের তাবৎ মিডিয়াতে তিনি নিজেকে যেভাবে মহাপুরুষ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সেটা তার আপন গুণাবলীর কারণে হোক কিংবা আপন কৌশলের কারণে হোক, সেটি মিডিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে হয়তো করেছে অথবা তিনি সেটি অ্যারেঞ্জ করেছেন, হোয়াট এভার মেবি, কিন্তু তিনি বিশ্ব মিডিয়ার একজন আলোচিত ব্যক্তিত্ব। মিডিয়াতে কি করে কথা বলতে হয়, কিভাবে মিডিয়া ম্যানেজ করতে হয়, কিভাবে অডিয়েন্সকে নিজের পক্ষে রাখতে হয়, এটি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে এই মুহূর্তে বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে বড়াই করে বলতে পারে আমি ডক্টর ইউনূসের চাইতে ভালো জানি। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কেন মিডিয়ার সামনে কথা বলতে এসে বারবার ভুল করছেন? যত নির্মম হোক, যত নিষ্ঠুর হোক, মন যেভাবে বলে ওভাবে করুন। এর কারণ হলো আপনাকে যে চেয়ার দেওয়া হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা আশীর্বাদ, এবং ওই চেয়ারের বসার কারণে আপনার এমন কতগুলো চিন্তা আসবে